11ই মার্চ 2001 সালের সেই দিন যখন চারপাশ একেবারে স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু হঠাৎ করেই জাপানের উপকূলীয় এলাকায় 9.1 মাত্রায় ভয়ানক ভূমিকম্প আঘাত আনে, যা এখনও ইতিহাসের অন্যতম শক্তিশালী ভূমিকম্পগুলির মধ্যে একটি মনে করা হয়। কিন্তু এটি ছিল কেবলমাত্র শুরু, আসল বিপর্যয় তখনও বাকি ছিল। হ্যাঁ, ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরের গভীর থেকে প্রায় 40 মিটার উঁচু সুনামির ঢেউ আসে, যা মুহূর্তের মধ্যেই জাপানের উপকূলীয় এলাকাগুলিকে গ্রাস করে ফেলে। এই সুনামি শুধু ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ধ্বংস করেনি, বরং পুরো শহরকেই ধ্বংসস্তূপে পরিণত করেছে। সব কিছু মুহূর্তের মধ্যেই জলের নিচে তলিয়ে গিয়েছিল। কিন্তু জাপানের জন্য এই দুর্যোগ ছিল না প্রথম আর নাই বা এটি শেষ, কারণ প্রতিনিয়ত জাপানকে এমন অসংখ্য প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয়। এর প্রমাণ হলো 2024 সালের জানুয়ারি, যখন গোটা বিশ্ব নূতন বছর উদযাপনে ব্যস্ত ছিল। তখন জাপান এক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করছিল। কিন্তু এখন জাপান এই সব দুর্যোগের বিরুদ্ধে লড়াই করতে শিখে গিয়েছে। তারা সুনামির ধ্বংসযজ্ঞ থেকে বাঁচার জন্য এমন এক বিশাল প্রতিরক্ষামূলক দেওয়াল তৈরি করছে যা তাদের রক্ষা করবে। কিন্তু কিভাবে জাপান এই অসাধারণ ইঞ্জিনিয়ারিং বিস্ময় সৃষ্টি করলো, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। জাপান এমন একটি দেশ যা কখনো যুদ্ধের কারণে, আবার কখনো প্রযুক্তিগত উন্নয়নের জন্য সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। কিন্তু এইসবের বাইরেও আরও একটি বড় কারণ রয়েছে যার জন্য জাপান প্রায়শই খবরের শিরোনামে থাকে। সেটি হলো প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে ভূমিকম্প এবং সুনামি। বাস্তবে জাপানে আজ পর্যন্ত অসংখ্য ভূমিকম্প এবং সুনামি আঘাত এনেছে, যা এমন দুর্যোগ যেগুলিকে প্রতিরোধ করা কারোর হাতের মধ্যে নেই, এবং এই সব দুর্যোগের মোকাবিলা করা ছাড়া আর কোনো উপায় মানুষের কাছে নেই। কারণ দুর্যোগ প্রবণ দেশগুলোর জন্য এই ধরনের বিপর্যয় সহ্য করা এবং প্রতিরোধের কৌশল গ্রহণ করা ছাড়া আর কোনো বিকল্প নেই। যেখানে অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস আগেই দেওয়া হয়, সেখানে ভূমিকম্প এবং সুনামির মতো বিপর্যয়কে আগেভাগে সঠিকভাবে অনুমান করা প্রায়ই অসম্ভব। কিন্তু সুনামির ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। এ কারণেই যখন সুনামি আঘাত আনে, জাপানকে বারবার পুনর্গঠনের কাজ করতে হয়। যদি জাপানের ইতিহাস দেখি, তাহলে গত 1300 বছরে দেশটি প্রায় 143টি বড় এবং ভয়ঙ্কর ভূমিকম্পের শিকার হয়েছে, যার ফলে 13,874 জনের মৃত্যু হয়েছে। যদিও জাপানে বহু ভয়ঙ্কর সুনামি আঘাত এনেছে, তবে সবচেয়ে ধ্বংসাত্মক সুনামি এসেছে 1741 সালে। এর ভয়াবহতা এতটাই বিশাল ছিল যে সুনামির ঢেউ 90 মিটার উচ্চতায় পৌঁছে গিয়েছিল এবং এতে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছিল। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, সময় যত এগোচ্ছে জাপানে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি ততই বেড়ে চলেছে। এর প্রমাণ আপনি 2022 সালের তথ্য থেকে পেয়ে যাবেন। 2022 সালে জাপানে 300 এর বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল। শুধু তাই নয়, এমনও অনেক দিন গেছে যখন মাত্র একদিনেই 3টিরও বেশি ভূমিকম্প আঘাত এনেছে। এই কারণেই জাপানের ভবনগুলিকে ভূমিকম্প প্রতিরোধীভাবে তৈরি করা বাধ্যতামূলক। শুধু ভূমিকম্প নয়, এখানে প্রায় সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসে, যার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এবং ক্ষতিকারক হলো সুনামি। যদি 2000 থেকে 2022 সাল পর্যন্ত সময়ের বিবেচনা করা হয়, তাহলে জাপান 5 বার সুনামির ধাক্কা খেয়েছে। এর মধ্যে 2011 সালে এমন একটি সুনামি আঘাত এনেছে যা জাপানকে সম্পূর্ণ ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দিয়েছিল। এটি সেই সুনামি যার কথা আমরা শুরুতেই উল্লেখ করেছিলাম। এটি 11ই মার্চ 2011 সালে ঘটেছিল, যার মূল কারণ ছিল তোহোকু উপদ্বীপ থেকে 72 মিটার পূর্ব দিকে সমুদ্রের নিচে 9.1 মাত্রায় ভূমিকম্প। এই ভূমিকম্প পুরো 6 মিনিট ধরে চলেছিল, কিন্তু এই 6 মিনিটই ছিল জাপানের ইতিহাসের ভয়াবহ সময়, কারণ এই ভূমিকম্পের ফলে জন্ম নিয়েছিল এক ভয়ঙ্কর সুনামি। এটি কতটা বিধ্বংসী ছিল তা বোঝার জন্য এটুকুই যথেষ্ট যে এটি ছিল বিশ্বের 4র্থ বৃহত্তম ভূমিকম্প এবং জাপানের ইতিহাসে রেকর্ডকৃত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এবং এই ভূমিকম্প একা আসেনি, বরং এটি সঙ্গে করে নিয়ে এসেছিল ভয়াবহ সুনামি, যা জাপানের শহরগুলোকে পুরোপুরি জলের তলায় তলিয়ে দিয়েছিল। এই ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামির কারণে সমুদ্রে প্রায় 55 মিটার বা 180 ফুট উচ্চতায় ঢেউ তৈরি হয়েছিল। এরপর এই বিশাল ঢেউ 700 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে ধেয়ে এসে সেন্দাই শহরে আঘাত আনে এবং উপকূল থেকে 10 কিলোমিটার পর্যন্ত শহরের ভেতরে প্রবেশ করে। আর যেমনটা আমরা আগেই বলেছি, এটি একেবারেই অপ্রত্যাশিত ছিল। কেউ কল্পনাও করতে পারেনি যে এটি এতটা ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। ফলে কেউই প্রস্তুত ছিল না এবং কারো কাছেই প্রয়োজনীয় সরঞ্জাম ছিল না।
আসল কথা হলো আমরা আগেই বলেছি যে আধুনিক প্রযুক্তি থাকার সত্ত্বেও সুনামির সঠিক পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। ফলে সেন্ডাই শহরের বাসিন্দারা মাত্র 8 মিনিট আগে সুনামির সতর্কবার্তা পেয়েছিল। এখন আপনি নিজেই ভাবুন, মাত্র 8 মিনিটের মধ্যে একজন মানুষ শেষ মুহূর্তে কি করতে পারে। এই কারণেই প্রায় 1000 মানুষও পালানোর সুযোগ পায়নি এবং ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছিল। শুধু তাই নয়, এই সুনামির ফলে 2,28,000 মানুষ গৃহহীন হয়ে পড়ে এবং 15,000-এরও বেশি মানুষ প্রাণ হারায়। এই কারণেই এটিকে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিপর্যয় হিসেবে ধরা হয়। প্রকৃতপক্ষে উপকূলীয় এলাকাগুলি সুনামির হুমকির মুখে সবসময়ই থাকে, তবে জাপানের কাছে বসবাসের জন্য আর কোনো ভালো বিকল্পও নেই। তাই উপকূলীয় শহরগুলিকে বাঁচানোর জন্য জাপান দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এমন কিছু নির্মাণ করেছে যা হয়তো অন্য কোনো দেশ ভাবতেও পারেনি। তাদের প্রধান প্রতিরক্ষা ব্যবস্থা হলো সি ওয়াল। প্রকৃতপক্ষে জাপান তাদের উপকূলীয় এলাকাকে সুনামির ঝুঁকি থেকে বাঁচানোর জন্য এই সি ওয়াল তৈরি করেছে। যদিও এটি নূতন কোনো প্রকল্প নয়, বাস্তবে জাপানের উপকূলীয় অঞ্চলে এই সি ওয়াল বহু বছর ধরে রয়েছে। তবে এই সুরক্ষা প্রাচীর 2001 সালের সুনামির বিশাল ঢেউগুলোকে উপকূলীয় এলাকায় প্রবেশ করা থেকে সম্পূর্ণভাবে রোধ করতে পারেনি। এর কারণ ছিল 2001 সালের সুনামির ঢেউ এই প্রাচীরগুলোর চেয়ে অনেক বেশি উচ্চতায় পৌঁছে গিয়েছিল। মূলত এই সুরক্ষা প্রাচীরগুলো কেবলমাত্র 8 মিটার উচ্চতার ঢেউ আটকানোর জন্য ডিজাইন করা হয়েছিল, কিন্তু 2001 সালের সুনামির ঢেউ ছিল 12 থেকে 15 মিটার উঁচু, যা এই প্রাচীরগুলোর উপর দিয়ে উপকূলীয় শহরগুলিতে প্রবেশ করে। তবে এই সুরক্ষা প্রাচীরগুলি সুনামির তীব্রতা অনেকটা কমিয়ে দিতে পেরেছিল, কিন্তু কিছু এলাকায় ঢেউ এতটাই শক্তিশালী ছিল যে এটি পুরো প্রাচীরকে উপড়ে ফেলে দিয়েছিল, যার ফলে শহরগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। 2001 সালের এই বিধ্বংসী সুনামির পর জাপান বুঝতে পারে যে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলীয় শহরগুলিকে রক্ষা করতে গেলে আরও উন্নত এবং শক্তিশালী সমুদ্র প্রাচীর তৈরি করতে হবে। তাই 2001 সালের ভূমিকম্প এবং সুনামির পর জাপান এই সমুদ্র প্রাচীরগুলির উচ্চতা এবং দৈর্ঘ্য আরও বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়। এই প্রকল্প বাস্তবায়নের জন্য জাপান তাদের ফান্ড থেকে $12 বিলিয়ন খরচ করার সিদ্ধান্ত নেয়। জাপান পূর্ব উপকূলে 400 কিলোমিটার দীর্ঘ এবং 15 মিটার উঁচু একটি বিশাল সামুদ্রিক বাঁধ তৈরি করতে চলেছে। এই বাঁধ আগের তুলনায় প্রায় 5 মিটার উঁচু এবং মাটির 25 মিটার গভীরে ভিত্তি তৈরি করা হয়েছে, যাতে এটি আরও শক্তিশালী হয়ে ওঠে। এর ফলে সবচেয়ে শক্তিশালী সুনামিও এই বাঁধ ভেদ করতে পারবে না। এই নূতন বাঁধগুলোর প্রস্থ আগের তুলনায় অনেক বেশি এবং এগুলোর ডিজাইন বিশেষভাবে সুনামির ঢেউ প্রতিরোধ করার জন্যই তৈরি করা হয়েছে। জাপান এই প্রকল্প বাস্তবায়নের জন্য অনেক গবেষণা করেছে। প্রথমে সিমুলেটরের মাধ্যমে কৃত্রিম সুনামি তৈরি করেছে, যাতে এই বাঁধের কার্যকারিতা পরীক্ষা করা হয়। প্রকৌশলীরা বিভিন্ন ধরনের ঢেউয়ের ধরন পরীক্ষা করেছে, যাতে দেখা যায় কোন ধরনের ডিজাইন সবচেয়ে বেশি কার্যকরী হয়। এছাড়াও 2011 সালের ভূমিকম্পের মতো পরিস্থিতি তৈরি করতে এক বিশেষ ভাইব্রেটরের মাধ্যমে পরীক্ষা চালানো হয়েছে, যাতে বোঝা যায় সুনামির ঢেউ কত বড় হতে পারে এবং কতটা চাপ তৈরি করতে পারে। সিমুলেটরের মাধ্যমে পরীক্ষা করে দেখা যায় 2001 সালের সুনামির ঢেউ সরাসরি ধ্বংস করতে না পারলেও এটি প্লাবনের আকারে ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষতি করবে। তাই ভবিষ্যতে এমন বিপর্যয় এড়ানোর জন্য সিমুলেটর পরীক্ষার পর সমুদ্রের বাঁধগুলোর নকশায় বাঁক আনা হয়েছে। জানেন কেন? কারণ যখন সমুদ্রের ঢেউ কোনো দেওয়ালে ধাক্কা খায়, তখন এই বাঁক গঠন ঢেউকে উল্টো দিকে ফিরিয়ে দেয় এবং যখন ঢেউ ফিরে যায় তখন এটি পেছন থেকে আসা নূতন ঢেউয়ের চাপও দুর্বল করে দেয়। তবে জানিয়ে রাখা ভালো, সুনামির ধাক্কা কমানোর জন্য জাপান শুধু সি ওয়াল তৈরি করেনি, বরং তারা হটস্পট এলাকা চিহ্নিত করে সমুদ্রের মধ্যে বিশেষ ব্রেক ওয়াটারও তৈরি করেছে। এরকম করার মূল কারণ হলো যখন ঢেউ উপকূলের দিকে ধেয়ে আসবে তখন প্রথমে ব্রেক ওয়াটার তার শক্তি ভেঙে দেবে এবং এরপর এটি 15 মিটার উঁচু দেওয়ালের মুখোমুখি হবে। এই ব্যবস্থার ফলে সুনামির ঢেউ জাপানের উপকূলীয় এলাকার ভেতরে প্রবেশ করতে পারবে না এবং শহরগুলো বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। বাস্তবে জাপানের অদম্য সাহস এবং কঠোর পরিশ্রম প্রমাণ করেছে যে যত বড় বিপর্যয় আসুক, মানুষের দৃঢ় সংকল্প সবসময় মোকাবিলা করতে পারে। আমরা কি প্রকৃতির বিরুদ্ধে লড়াই করতে পারি? হয়তো না, কিন্তু আমরা এর মোকাবিলার জন্য প্রস্তুতি নিতে পারি, রাইট? আপনার এ বিষয়ে কী মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।